জীবনে ঘুগনি বিক্রি কেন? আমি খাবার দাবার বানাতে ভালো পারি। আমি একদিন কি মন হলো যে আমি একটু ঘুগনি আর আলুর দম বানিয়ে নিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি সাইকেলটা নিয়ে একদিন বিকালে বেরিয়ে পড়লাম। কঠিন লড়াইয়ের মধ্যে থেকেও আপনি দিদি নাম্বার ওয়ানে গেছেন। হ্যাঁ। এই জার্নিটা কেমন ছিল? অনেক জায়গায় অডিশন দিয়েছি, দিতে 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 আমি একটা সময় 2025-এ আমি ডাক পেলাম দিদি নাম্বার ওয়ান। তারপর থেকে পুরো প্রসেসটা কীভাবে আপনি পার করেছিলেন? দিদি বলে দিয়েছেন আমি যা যা খাবার বিক্রি করি সব আমার এক একটা ভাগে করে বানিয়ে নিয়ে যেতে হবে। তারপর আলু কাবলি দিদি বলেছিলেন স্পেশালি আলু কাবলিটা তোমার হাতের বানিয়ে নিয়ে আসবে, আর মাংসের ঘুগনি। দিদি খেয়েছিলেন, আলু কাবলি খেয়েছিলেন, দই বড়া খেয়েছিলেন, ঝালমুড়ি, সেটা এপিসোডে দেখিয়েছে দিদি ঝালমুড়ি খাচ্ছে, যে দিদি ঘুগনিটা বেশি করে বানিয়ে আনবেন আমরা সবাই খাবো। মানে ছোট চায়ের কাপ নিয়ে এসে বলছে এতজন মানুষ আছে তো ঘুগনিটা আমায় একটু দিদি, আমায় একটু দিন দিদি, আমায় একটু দিন দিদি, আমায় একটু দিন। মানে সবাই খেয়ে বলেছে খুব ভালো টেস্ট। আপনার এই পরিবর্তনের পিছনে সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা আমি এটা মনে করি। সোশ্যাল মিডিয়াকে আমি ধন্যবাদ, যেটা আমার মানুষের কাছে আমি অনেকটা জায়গা পেয়েছি, মানুষের মনের মধ্যে, মাথার মধ্যে। সব থেকে বড় আমি মানুষের কাছ থেকে সম্মান পেয়েছি। আপনার ছেলে স্পেশাল চাইল্ড। হ্যাঁ, স্পেশাল চাইল্ড। একজন মা হিসাবে আপনি এই লড়াইটা কেমন ছিল? লড়াইটা অনেকটাই আমার পক্ষে খুব চাপের ছিল প্রথম শুরু থেকে। কারণ আমি এটা বুঝতে পারিনি যে আমার ছেলে স্পেশাল চাইল্ড হতে পারে বা এরকম। কারণ ও যখন হাঁটতে শিখলো তখন ডাক্তার দেখে ওকে ট্রিটমেন্ট করলাম, যখন আমি জানতে পেরে গেলাম তখনই আমি মনে বুঝে নিলাম যে চলো ঠিক আছে, আমি মা জন্ম দিয়েছি, আমি এর পৃথিবী, আমি একে ঠিক গাইড করব, একে তৈরিও করব। তারপর একটু দেরিতে ওকে স্কুলে ভর্তি করেছি, যেহেতু স্পিচ থেরাপিটা করতে অনেকটা সময় চলে গেছে। নর্মাল সরকারি স্কুলেই ভর্তি করেছিলাম। কথা বলা যারা নর্মাল বাচ্চা আছে তারা ওকে প্রচণ্ড কষ্ট দিত, ওর কানের মেশিন ছুঁড়ে ফেলে দিয়েছে, ওকে মারতো, ওকে কষ্ট দিত, ও কাঁদতো, আমাকে এসে ঘরে বলতো মা ও আমায় এই করে, ও আমায় ওই করে। দিদি, আপনাকে আমাদের পডকাস্টে স্বাগত। নমস্কার। আপনি ঘুগনি বিক্রি করেন বর্ধমানে। জীবনে ঘুগনি বিক্রি কেন, মানে কেন ঘুগনি বিক্রি থেকে শুরু হলো জীবনটা এইভাবে? ঘুগনি বিক্রিটা আমার মাথায় এসেছে হট করে। আমি মানে সংসারে এমন, আমার বিয়ে হয়েছে 28 বছর, আমি বিয়ের আগে বুঝতাম না অতটা যে দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, অভাব, সমস্যা জীবনে কি, সেটা আমার অতটা বোঝার অভিজ্ঞতা ছিল না। কারণ আমার বিয়েটা হয়েছে 15+ বয়সে। আচ্ছা। আমি নিজে দেখে করে ফেলেছি, তখন আমার সেই বোধ জ্ঞান কিছু ছিল না। তা বিয়ে করলাম, ভাবলাম ভাবিনি যেটা, তার যেন অন্যরকম জিনিসগুলো আমি পেয়েছি জীবনে। প্রথম থেকেই আমার জীবনে কষ্ট। মানে যখন আমার বিয়ে হয় আমি 100 গ্রাম সর্ষের তেল দোকান থেকে কিনে এনে সেটাকে 7 দিন চালিয়ে দুজনের যে রান্না, সেরকমভাবে করার অভ্যস্ত ছিলাম। 100 গ্রাম থেকে 100 গ্রাম তেল। তা প্রথম থেকেই মানে টানাটানি ছিল সেই জিনিসটা। হতে হতে অনেকগুলো বছরই কাটিয়েছি। কিছুদিন কাটানোর পরই আমি দেখলাম যে আমার হাতে কোনো পয়সা নেই, আমাকে রাস্তায় বেরোতে গেল। কারণ আমার বিয়ে হয়ে যাওয়ার 1 বছর পরই আমার প্রথম সন্তান হয়। 1 বছরের মধ্যে? হ্যাঁ। মানে আপনি 16 বছর বয়সে মা হন? হ্যাঁ। তা আমি যখন আমার বিয়ে হয় তখন আমার হাজব্যান্ড ওষুধের দোকানে কাজ করতো। তখন তো 1100-1200 টাকা মাইনে। আর আমার বিয়েটা নিজেরা দেখে করেছি বলে আমার শ্বশুরবাড়িতে কোনো আমি জায়গা পাইনি, তারা মেনেও নেয়নি। আজ পর্যন্ত তাদের মনে আমি এক বিন্দুও নাই। তারা আমার খোঁজ খবরও নেয় না, আমার ভালো মন্দতেও নাই, আমার সমস্যাতেও নাই। তা ওই বারবার টানাটানি অভাবটা দেখার জন্যই আমার এটা প্রথম থেকে কাজ করেছি। আমি সেলাইটা বিয়ের আগে জানতাম বলে। আচ্ছা। কারণ আমি ওই হাতে হেম সেলাই করতাম, তখন সেলাই করেছি। একটা ব্লাউজের হেম হুক বসাতাম, 60 পয়সা তখন পেতাম, 60 পয়সা 70 পয়সা, সেটাতেই আমি খুশি। আমার মাসে যে টাকাটা পেতাম সেলাই করে সেটাতেই আমি খুশি ছিল, যে আমি এইটুকু তো পাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড়। তারপর কাজ করেছি, আমি লোকের বাড়িতে কাজ করেছি। আচ্ছা, মানে আপনার প্রথম কাজ শুরু হয়েছে আপনার সেলাই থেকে? সেলাই থেকে। ওটা আমি বিয়ের আগে শিখেছিলাম বলে নিজের আচ্ছা আগ্রহে শিখেছি। ঘরে জামা কাপড় এটা ওটা সেলাই করতাম, হাতে ছোট ছোট ব্যাগ বানাতাম,
মানে আমার হাতের সেলাইটাও যেন করতে করতে কিছুদিনের মধ্যে খুব সুন্দর হয়ে গিয়েছিল। মানে আমি নিজে বুঝতে পেরেছিলাম যে এই সেলাইটা আমার যেন শৌখিন সুন্দর, এই জিনিসটা দিয়েই আমি সেলাইটা শুরু করি। আর আমি মেশিনের সেলাই প্রথম করিনি, দোকানের ওই ব্লাউজের হেমহুক বসাতাম 60 পয়সা 70 পয়সা, ওইটা দিয়ে আমার হাত খরচা যেটুকু পেতাম ওটাতে আমি খুশি ছিলাম। এই করতে করতে তারপর মেশিনে সেলাই শিখলাম, নিজের ঘরে একটা মেশিন কিনলাম, তখন 1000 টাকা 1200 টাকা দিয়ে মেশিন কিনলাম। মেশিন কিনে মেশিনে সেলাই করে বাড়িতে, যেহেতু আমার সন্তান হয়ে গেছে, সংসার আছে, ঘরে রান্না ধোয়া মাজা কাচা এগুলো সব সংসার সেরে ছেলে মেয়ে সামলে তারপর আমি ওই সেলাইগুলো করতাম, সময় বাঁচিয়ে করে আমি দোকানে দিয়ে আসতাম। যেটাই করতাম বাড়িতে করতাম, করে আর দোকানে প্রতিদিন দিয়ে আসতাম, আবার নতুন কাজ নিয়ে আসতাম, আবার দিয়ে আসতাম। এইভাবে যেটুকু পয়সা পেতাম ওটার মধ্যেই খুশি ছিলাম। এইভাবেই সংসার চলে। তাও দেখি টানাটানি, ভাড়া বাড়িতে থাকতাম তো, শ্বশুরবাড়িতে আমি জায়গা পাইনি বলে বিয়ে করে থেকেই ভাড়া বাড়ি। এবার ঘর ভাড়া, পেটে খাওয়া, এটা যেন সব থেকে গুরুত্বপূর্ণ। আনুষঙ্গিক বাড়তি জামা কাপড় এটা ওটা এগুলো তো পরে, এগুলো যেন বাদই হয়ে গেছে কোনো রকম চলার মতো। তারপর দেখলাম আরেকটু কিছু করতে হবে। আমি লোকের বাড়ি কাজও করেছি অনেক বছর, তা সেই কাজও করেছি। তারপর মনে হলো আরেকটু আমার দরকার, যত দিন যাচ্ছে সংসারে খরচা বাড়ছে। তারপর আমি বিউটিশিয়ান শিখলাম, কম পয়সায় যেখানে শেখায় খোঁজ করে সেখানে শিখলাম। 6 মাসের কোর্স করে সেখানে সার্টিফিকেট পেলাম বিউটিশিয়ান শিখে। তারপর দেখলাম যে আমি তো পার্লার করতে পারবো না, একটা পার্লার করতে গেলে অনেক 2 লাখ 1 লাখ তো ম্যাডাম যেটা বলেছিলেন এরকম তো লাগবে, আমি করতে পারবো না। সেই মুহূর্তে আমার ভাড়া ঘরে থাকা, সংসার কোনো রকম, ওটা আমি শখে ভালোভাবেই শিখেছিলাম, যেটা আমার পেশা হিসাবে ছিল। তারপর বাড়ি গিয়ে গিয়ে আমি পার্লারে কাজ করেছি। পার্লারের কাজ মানে ওটা আবার যেন আমার এই সেলাইয়ের থেকে অনেকটা বেশি, আমি মনে করেছি যে আমি অনেক বেশি পেয়েছি। এইভাবে করে করে 2, 4টে 6টা করতে করতে আস্তে আস্তে আমার কাজটাও ভালো হচ্ছিল, সেটাতে আমি একটু মাসে বেশি টাকা পাচ্ছিলাম। ওটা আমি সংসারে দিতাম, কারণ আমি যেটা ইনকাম করব সেটা আমার বাইরে কাউকে দেওয়ার মতো কিছু নেই, কারণ আমার সংসারেই টানাটানি। আচ্ছা, এইভাবে সংসারে সাহায্য করলাম, সংসারে দিতে লাগলাম স্বামীর সাথে যতটা সাহায্য করা যায়। এই করতে করতে পার্লারের কাজ মোটামুটি ভালোই হচ্ছিল, দিয়ে করতে করতে তারপর দেখলাম যে তাও যেন এটা তো কুলাতে পারছেন, কারণ স্বামী যে রোজগারটা করতো, আমি হয়তো ভুল মানুষকে বিয়ে করেছি, আবার সেটাকেই মানে কন্টিনিউ করেছি বলে আমার জীবনে কিন্তু কষ্টটা যেন অনেক বেশি পেয়েছি, কিন্তু আমি সেটাতে হারিনি। সংসারটাকে ধরে রেখেছি, সংসার বুঝে এবং নিজেকে যতটা পেরেছি উপায় বার করেছি যে আমার এই সংসারকে ধরে রাখতে গেলে কি কি আমাকে করতে হবে, আমি ততটাই করার চেষ্টা করেছি আমার যতটুকু অভিজ্ঞতা জ্ঞান নিজের ক্ষমতা অনুযায়ী। দিয়ে দেখছি এটাতেও যেন আমার আরও যেন টান পড়ে যাচ্ছে, চলো দেখি কিছু করি। তারপর মাঝে কিছুদিন আমার এতটাই কষ্ট অভাব গেছে যে আমার তখন ছেলে মেয়ে নিয়ে, এক মেয়ে এক ছেলে, আমার প্রথম মেয়ে, তারপরে আমার ছেলে, আচ্ছা, এতটাই অভাব গেছে যে আমি খেতে পাইনি। আমার যে হাজব্যান্ড স্বামী, তার যে দায়িত্ব, সে যে আমার বিয়ে করেছে, তার 2টো সন্তান আছে, তাকে যেখান থেকে হোক একটা এনে মানে সংসারটা চালাতে হবে, সেই দায়িত্ববোধ তার ছিলই না কোনো দিনের জন্য। আজ 28 বছর কাটিয়ে দিলাম, 1998 থেকে 2026। তার দায়িত্ববোধ ছিল না, ওর জন্য যেন দায়িত্বটা আমাকেই বেশিরভাগ নিতে হয়েছে। এখন আমি সব দায়িত্বটাই পালন করি। খেতে পাইনি, ঘরে চাল ডাল তেল নুন নেই, সেটা তার কোনো দায়িত্ব জ্ঞান ছিল না। দিনের পর দিন এরম বেশ কিছুদিন কাটাচ্ছি, ভাড়া বাড়িতে থাকি, বাড়িওয়ালা ভাড়া চাইছে, ইলেকট্রিক বিল, এই দুটো যেন আরও গুরুত্বপূর্ণ, যেটা আমাকে দিতে হবে বাধ্য, না দিলে আমাকে রাস্তায় বসে পড়তে হবে। বাড়িওয়ালা তো আর রাখে না ভাড়া না দিলে। আমি অনেক কষ্ট পেতে পেতে চিন্তা করলাম, ঠাকুরকে শুধু বলতাম, আমার আবার ঠাকুর ছাড়া কিছু নাই, আমি ঈশ্বরকে খুব বিশ্বাস করি। ঈশ্বর যদি আমায় খারাপ দেন সেটাও ঈশ্বর দিয়েছেন ভালোর জন্য, ঈশ্বর আমায় ভালো দিলেও খুশি রাখলো সেটাও আমার ভালোর জন্যই দিয়েছেন, এই ভাবতাম, এখনও ভাবি। দিয়ে মনে মনে ভাবলাম না, এরকমভাবে আমার বসে থাকলে আমার দেখতে হবে কি করা যায়
যাতে আমি সংসারটাকে ঠিক মতো দুটো ডাল ভাতকে আমার ছেলেকে যেন কষ্ট না দিতে পারি। ছেলের পড়াশোনা, মেয়ের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, গ্র্যাজুয়েশন অনার্স করেছে, ও টিউশনি পড়াতো, একটা হসপিটালে জব করতো, কোভিডের টাইমে ওই জবটা পেয়েছিল গ্র্যাজুয়েশন অনার্স করেই। দিয়ে আমি মাথায় চিন্তা করলাম যে আমি খাবার দাবার বানাতে ভালো পারি, এবং এখন আজ পর্যন্ত আমি অল টোটাল খাবার, যেটা রেস্টুরেন্ট বলুন, স্ট্রিট ফুড বলুন, আমি অনেক কিছু খাবার বানাতে শিখে গেছি। দেখলাম আমি যেটা ঘরে করতে জানি সেটাই দেখি না, আমি যেহেতু শহরে বাস করি, দেখি এটা করে যদি কারোর মুখে স্বাদের মতো লাগে, যদি আমি এটা দিয়েই কিছু করতে পারি। আমি একদিন কি মন হলো, ঘরে একটু ঘুগনি বানালাম আর একটু ছোট আলু কিনে এনেছিলাম। আমার হাতে কিন্তু তখন কোনো পয়সা ছিল না, আমি কোথাও থেকে একটু জড়ো করে 500-700 টাকার মতো জিনিস কিনে নিয়ে এলাম, নিজে হাতে গিয়ে কিনে এনেছি। কারণ তার আগের দিন রাত্রিরে এত কষ্ট পেয়েছি, এত কেঁদেছি, আর আমার ভালো লাগছিল না যে আমাকে এই মুহূর্তে কিছু করতেই হবে, আমাকে আজকে কিছু একটা করে টাকা ঘরে নিয়ে আসতে হবে, যেটা আমি কাউকে দিলে সে শান্তি থাকবে, আমিও দুটো খেতে পাবো। দিয়ে আমি একটু ঘুগনি আর আলুর দম বানিয়ে নিয়ে, আমার ছেলে স্কুলে পড়তো, সেই সাইকেলটার পিছনে ঘুগনির হাঁড়িটা বেঁধে আর একটা সামনে হ্যান্ডেলে ব্যাগেতে আলুর দমের হাঁড়িটা সুন্দর করে গুছিয়ে নিয়ে, একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে, মানে যতটা আমার মাথায় এসছে সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি সাইকেলটা নিয়ে একদিন বিকালে বেরিয়ে পড়লাম। সারাদিন ঘরে রান্না বাড়া সব করেছি, যেটুকু পেরেছি করেছি। সেই সময়টা আমার ঘরে চাল ডাল সেরমই ছিল না। সেই দিনটার কথা আমি কোনো দিন ভুলবো না। দিয়ে আমি সাইকেলটা নিয়ে বিকালবেলায় বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমার জিটি রোড সামনেই, 5-7 মিনিট। সেই প্রথম জিটি রোডের সামনে আমার বাড়ি থেকে বেরিয়ে সেইখানে একটু দাঁড়ালাম সাইকেলটা নিয়ে। দেখলাম অনেক লোকজন আছে, লোকালয়, বাজার, দোকান, অনেক বড় বড় দোকান আছে ওখানে। বিকালবেলায় বলতে গেলে জিটি রোডের ধারে যে কোনো রাস্তাঘাটে শপিং মল থাকে, সেখানে অনেক লোকজন থাকে। ওখানে একটু দাঁড়ালাম, 1 প্লেট 2 প্লেট বিক্রি হলো। আমাকে অনেকে দেখে যেন মানে বুঝতে পারছে না, আমি একটা সাইকেল নিয়ে, একটা ছোট্ট খাট্ট মেয়ে ছেলে তো দাঁড়িয়ে আছি, বুঝতে পারছে না। 1-2 প্লেট বিক্রি হলো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আবার কিছুটা এগিয়ে গেলাম সাইকেলটা নিয়ে। কেমন যেন লাগছে, মানে প্রথম অভিজ্ঞতা, আমি যেটা ভাবতে পারিনি কোনো দিনের আগে, হঠাৎ মাথায় এসছে, আমি সেটাকেই কার্যকর করেছি। দিয়ে আবার কিছুটা এগিয়ে গেলাম, দিয়ে সেখানে দাঁড়ালাম, বিক্রি হলো না। আবার দেখছি বিকাল 5টার সময় বেরিয়েছি, 6টা 6:30 বেজে গেল। আবার একটু এগিয়ে গেলাম, দিয়ে এক মানে শপিং মল রয়েছে, বড় বড় ইলেকট্রনিক্স দোকান রয়েছে, সেইখানে দাঁড়ালাম। কারণ আশেপাশে আরও স্ট্রিট ফুড বিক্রি করে। তারা বলছে সরে যাও, এই সরে যাও, এখানে কোত্থেকে, তুমি কোথায়? আমাকে দেখে, আমার সাইকেল হাঁড়ি দেখে বলছে তুমি এখানে দাঁড়িয়ে, মেয়ে ছেলে যেহেতু কেমন করছে। আমি আবার একটু সরে গেলাম ইতস্তত বোধ। এরকম করতে 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 2-4 দিন 5 দিন আমি কিন্তু হার মানিনি। তারপরের দিন আবার একটু খাবার, সেদিনকে আমার খাবারটা কিন্তু যেটুকু আমি বানিয়েছি, আমার 4-6 প্লেট বিক্রি হয়েছে, আমার সবটা বিক্রি হয়নি, আমি এসে ফেলে দিয়েছি, কারণ ওগুলো থাকবে না। তারপরের দিন আবার একটু ঘুগনি আলুর দম বানিয়ে নিয়ে আমি রাস্তায় বেরিয়েছি। এখান ওখান করতে করতেই আমার শুরু। কারণ ওটা আমি অভাবে পড়ে রাস্তায় বেরিয়েছি ঘুগনি আলুর দম বিক্রি করতে। 1 দিন 2 দিন 5 দিন এরকম আমি নিয়ে বেরিয়ে পড়ছি সংসারে সারাদিন কাজ সেরে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 1 সপ্তাহের মধ্যে আমার 300 থেকে 350 টাকার বিক্রি হলো। আমি ভীষণ খুশি হলাম যে ওই টাকাটা দিয়ে আমি চাল ডাল কিনে নিয়ে এলাম ঘরে, আমি 2টো ভাত ডালও খেতে পেলাম, ছেলে মেয়ে খেলো। আবার তার থেকেও ভাবলাম যে আমাকে বাড়িওয়ালা ঘর ভাড়া বাকি আছে, তাকে দিতে হবে। এই একটা মনে ভীষণ আপ্রাণ চেষ্টা যে আমার টাকার দরকার, আর কিচ্ছু না, মানুষের কোনো কথা, ভালোবাসা, সহানুভূতি কিচ্ছুতে আমার পেট ভরবে না, আমার টাকা চাই। এইভাবে 2 দিন 5 দিন 10 দিন বেরোতে বেরোতে আস্তে আস্তে আমার মনটা অনেকটা উৎসাহ পেলাম, শরীরে শক্তি পেলাম যে না, এটাই আমি করব, আর অন্য কিছু করব না। তখন আমার বিউটিশিয়ান কাজটা আমি স্টপ রাখলাম, আর করতে পারলাম। দিয়ে এরকম করতে করতে 1 মাস কাটিয়ে দিলাম এইভাবে। দিয়ে আমি কিছুটা কিন্তু সংসারের জোগাড় দিলাম ভালো। আমার মনে কিন্তু খুব খুশি চলে যে আমি এটা দিয়ে কিছুটা করতে পারলাম, যে জিনিসটা আমার ছিল না। দিয়ে আমি দেখলাম, মনে মনে একদম পুরো ভেবে নিলাম যে এটাই আমার জীবনের প্রথম, মানে এই যে শুরুটা করেছি এটাই আমার জীবনে, এটাই আমি চালিয়ে যাব, এটাকে আমি ছাড়বো না, আর আমি কোনো দিকে তাকাবো না, এটাকে করে যাব। যে 2 মাস 4 মাস করতে করতে
দিয়ে আমি এক শপিং মল, যেটা এখন আমি এখানে পার্মানেন্ট বসে, আজ থেকে 5 বছর আগে ওই সাইকেলটা নিয়েই আমি ঘুগনি আলুর দম, এক শপিং মল ওপেন হলো যেটা নন্দিনী কমপ্লেক্সের সামনে স্মার্ট বাজার, দিয়ে সেখানে প্রথম দিন ওপেন হয়েছে, আমি নিয়ে যেয়ে দাঁড়িয়েছি। শপিং মল ওপেন হয়েছে মানে অফার থাকবে, প্রচুর ভিড়, প্রচণ্ড ভিড়। আমি যে ঘুগনি আলুর দম নিয়ে গিয়েছিলাম আমার সব বিক্রি হয়ে গেলো, 10 টাকা প্লেটের ঘুগনি, পেঁয়াজ লঙ্কা টক নুন মশলা দিয়ে। আমি ভীষণ খুশি হয়ে গেলাম সেই দিন যে টাকাটা আমি হাতে পেলাম। আমার আরও উৎসাহ বেড়ে গেল, চলো এই জায়গাটাই আমার কাছে লাকি। আমি ওই যে সেই শপিং মলের সামনে আজ থেকে 5 বছর আগে শুরু করেছিলাম সাইকেলে করে ঘুগনি আলুর দম নিয়ে। আজকে আমি ছোট্ট একটা ভ্যানকে আমার একটা স্বপ্নের দোকান করে নিয়ে আজ আমি ওখানে 11 থেকে 12 রকম টিফিন আইটেম বিক্রি করি। সব কিছু ঈশ্বরের আশীর্বাদ আর সমস্ত মানুষের ভালোবাসা। আপনি বললেন আপনার একটা মেয়ে আছে। হ্যাঁ। এবং আপনি বললেন তখন হাসপাতালেও চাকরিও পেয়েছিল। হ্যাঁ, ও একটা জব করতো, প্রাইভেট নার্সিং। সেই সময় কি ও কাজ করতো না যখন আপনি বলছেন বাড়িতে? হ্যাঁ, ও কাজ করতো, তখন মাইনেটা খুবই কম। ওর নার্সিং তো করাতে পারেনি, ওর যোগ্যতা অনুযায়ী রিসেপশনে কাজ পেয়েছিল। আচ্ছা, হ্যাঁ, মানে ওর টাকাতে পুরো সংসারটা কভার হচ্ছে না? কারণ আপনারা 4 জন। হ্যাঁ, 4 জন, সংসারটা আমি, হাজবেন্ড, আমার প্রথম মেয়ে, বড় মেয়ে, আর আমার ছেলে ডেফ অ্যান্ড ডাম ছেলে, এখন যার বয়স 22 বছর। ও, আপনার মেয়ে এখন কি করে? মেয়ে এখন আমার সঙ্গে, যেহেতু আমার ব্যবসাটা বেড়ে গেছে, আমার সঙ্গে সাহায্য করে। আর ও বিউটিশিয়ান কাজ শিখেছে, ও টুকটাক বিউটিশিয়ান কাজ করে, কারণ হসপিটালে কাজটা ও ছেড়ে দিয়েছে। আমি বললাম যে দেখ, হসপিটাল কাজ মানে 11 থেকে 12 ঘন্টা ডিউটি করাতো, প্রাইভেট জায়গায় অনেকক্ষণ ডিউটি করাতো, কিন্তু মাইনেটা সেরকম তুলনায় পেত না। পরিশ্রম অনেক, পরিশ্রম অনেকটাই, মানে স্টিল পরিশ্রম ছিল, স্যালারি অত বেশি ছিল না। আমার এখন ব্যবসাটা বেড়ে গেছে বলে আমি ওকে বলেছি, তো আমি তোকে হাত খরচা দেবো, তুই আমাকে সাহায্য কর, কারণ এই যে ব্যবসাটা বেড়ে গেছে না, আমার একার দ্বারা সম্ভব না। ছেলেও আমায় সাহায্য করে, মেয়েও আমায় সাহায্য করে, আর ও টুকটাক বিউটিশিয়ান কাজ করে। আচ্ছা, আপনার ছেলে স্পেশাল চাইল্ড? হ্যাঁ, স্পেশাল চাইল্ড। একজন মা হিসাবে আপনি লড়াইটা কেমন ছিল? কারণ আপনার অলরেডি বাড়িতে নুন আনতে পান্তার একটা সিচুয়েশন ছিল, সেখান থেকে আপনার একার লড়াই সংসারটাকে বাঁচানো, তার মধ্যে একটা স্পেশাল চাইল্ডকে তার সেইভাবে মানুষ করা, সেই লড়াইটা কেমন ছিল? লড়াইটা অনেকটাই আমার পক্ষে খুব চাপের ছিল প্রথম শুরু থেকে। কারণ আমি এটা বুঝতে পারিনি যে আমার ছেলে স্পেশাল চাইল্ড হতে পারে বা এরকম। কারণ ও যখন হাঁটতে শিখলো তখনই আমি ডাক্তার দেখিয়ে বুঝলাম, শুনলাম, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো যে আমিও তো এটা ভাবিনি, এটা সম্বন্ধে আমার কোনো এক বিন্দু জ্ঞান নেই যে আমার ছেলে এরকম হয়েছে, একে নিয়ে কী করে আমি পুরো জীবনটা চলবো। চলতে চলতে দেখলাম, ডাক্তার দেখে ওকে ট্রিটমেন্ট করলাম, যখন আমি জানতে পেরে গেলাম তখনই আমি মনে বুঝে নিলাম যে চলো ঠিক আছে, আমি মা জন্ম দিয়েছি, আমি আর পৃথিবী, আমি একে ঠিক গাইড করব, একে তৈরিও করব, সেই ক্ষমতাটা ঈশ্বর যেন আমায় দেন। ছেলেকে নিয়ে চলতে আমার অনেক কষ্ট হয়েছে। যখন ও হাঁটতে শিখেছে, প্রচণ্ড, ছেলে যেহেতু দুরন্ত ছিল, খেলাধুলো, খাওয়া পড়া, মানে ওকে খাওয়ানো, ওর পড়াশোনাটা পরে শুরু করেছি দেরিতে, যেহেতু ওর মাথায় ঢুকে গিয়েছিলো যে ওকে স্পিচ থেরাপি করে ওর কথা বার করতে হবে। এই জিনিসটা করতে আমার অনেকটা লড়াই করতে হয়েছে, কিভাবে কোথায় গেলে, কারণ সেই সময় আমার টাকা পয়সার ব্যাপারটা এতটাই কম ছিল যে আমি বাইরে প্রাইভেট জায়গায় টাকা দিয়ে আমার ছেলেকে স্পিচ থেরাপি করানো, এটা খুবই চাপের ছিল। কোথায় আমার ফ্রিতে কম পয়সায় কি হবে, সেই জিনিসগুলো আমি খোঁজ করতাম। আমার ছেলের স্কুল, পড়াশোনা, টিউশন যেখানে কম হয়েছে সেই জায়গাগুলো খোঁজ করে করেছি। তার মধ্যেও আমি ছেলেকে অনেকটা এগিয়ে নিয়ে গেছি। ছেলে আমার খুব ভালো অ্যাথলেটিক্স, সুইমিং শিখেছি, ভালো সুইমার। ছেলে ড্রয়িং শিখেছি ছেলে খুব ভালো ড্রয়িং করে। এই অ্যাক্টিভিটিগুলো ওই ডাক্তারবাবুই আমায় বলেছিলেন যে আপনি ছেলেকে যেটুকু শেখাবেন দেখবেন খুব ভালোভাবে শিখবে। ছেলেকে বড় করার মধ্যে থেকে এই শিক্ষাগুলো আমি দিয়েছি, ওর পেছনে থেকেছি, সংসার চালিয়েও এগুলো আমি করেছি। আমার মাথায় ঢুকে গিয়েছিল আমার মেয়ে নর্মাল, মেয়ে, ছেলে স্পেশাল বলে আমাকে ছেলেকে বেশি সময় দিতে হয়েছে। পাড়া প্রতিবেশী সমাজ অনেক লড়াই করতে হয়েছে ছেলেকে নিয়ে, কেউ ভালো চোখে ছেলেকে দেখেনি। আমি পেছনে লুকিয়ে দাঁড়িয়ে দেখেছি আমার ছেলেকে ব্যঙ্গ করেছে, মেরেছে, ওকে এতটা অবহেলা করেছে, আমার কষ্ট লেগেছে।
আমি তাদেরকে প্রোটেস্ট করতে গেছি, উল্টো অপমানিত হয়েছি। এই জিনিসগুলো আমার মানে পেতে হয়েছে এগুলোকে আমার। তার মধ্যেও আমি ছেলেকে ঠিকভাবেই মানে এগিয়ে নিয়ে গেছি, না কেন ও খেলবে না, খেলাধুলো করবো, ওর অধিকার আছে। আরও 5টা বাচ্চা যখন মাঠে খেলছে ও কেন খেলবে? কারণ ডাক্তারবাবু বলেছিলেন একে 5 জনের সঙ্গে মিশতে দেবেন, কথা বলবেন সবসময়। ওর স্পিচ থেরাপিও চালিয়েছি, ওর খেলাধুলো অ্যাক্টিভিটি। তারপর একটু দেরিতে ওকে স্কুলে ভর্তি করেছি, যেহেতু স্পিচ থেরাপিটা করতে অনেকটা সময় চলে গেছে। তারপরে একটু ওর যখন 7 বছর বয়স তখন ওকে প্রথম নার্সারিতে ভর্তি করেছি, নর্মাল সরকারি স্কুলেই ভর্তি করেছিলাম। সরকারি স্কুলেও অনেক সমস্যা হয়েছে। আর যে কথা বলা যারা নর্মাল বাচ্চা আছে তারা ওকে প্রচণ্ড কষ্ট দিত, ওকে মারতো। ওর কানে মেশিন ছিল, আমি সরকারি মেশিন দিয়েছিলাম ট্রিটমেন্ট করে, যাতে ও শুনতে পায়, শুনতে পেলে তবে বলতে পারবে, এটাই। তাছাড়া ওর কোনো খাওয়ার ওষুধ না। ওর কানের মেশিন ছুঁড়ে ফেলে দিয়েছে, ওকে মারতো, ওকে কষ্ট দিত, ও কাঁদতো। আমাকে এসে ঘরে বলতো, মা ও আমায় এই করে, ও আমায় ওই করে। আমার সেটা খুব খারাপ লাগতো। এই খারাপ লাগাগুলো কিন্তু আমার একদিনে না, রোজ পেতে থেকেছি। ছেলের স্কুলের মাঠে, স্কুলে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে। এই লড়াইটা কিন্তু আমার কাছে অনেক বড় চাপের ছিল। আজকে আমি কাটিয়ে এসেছি, এখন আমার নর্মাল লাগে এই জিনিসটা, কিন্তু আমি একসময় কাটিয়ে এসেছি অনেক কঠিনভাবে, এবং অনেক মানুষের সাথে লড়াই করতে হয়েছে, নেগেটিভ মানুষের সাথে। তারপর স্কুল, পড়াশোনা, ওকে স্পিচ থেরাপি, এবং স্কুলটাও ওর কাছে অনেক শক্ত ছিল। আমাকে প্রচুর ওকে সময় দিতে হতো, ওর পড়াশোনা, কথা বলা, স্কুলের কাজ করা। তারপর সরকারি স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়িয়েছি, ওখানে দেখছিলাম অনেক চাপ হচ্ছিল। 5 পর্যন্ত রেজাল্টটা ভালো ছিল, সরকারি কোশ্চেনে এক্সাম দিয়েছে, ভালো রেজাল্ট করেছে। তারপর দেখছি বড় বড় ছেলেরা ওকে খুব কষ্ট দিচ্ছে, আমার ভালো লাগলো না। তখন আমি খোঁজ নিয়ে স্পেশাল স্কুলে ওকে দিলাম। স্পেশাল আপনার বর্ধমানেরই? হ্যাঁ, বর্ধমানে মেন্টন উল্লাসেই আছে। আমি যেখানে দোকান করি, আমার ছেলের স্কুলের গেটের অপোজিটেই আমি দোকান করি। আচ্ছা, যেখানে আমি খাবার বিক্রি করি, আমার ঘুগনি। মলের পাশেই? হ্যাঁ, আচ্ছা। অপোজিটে শপিং মল আছে, কমপ্লেক্স, সেই সামনেই আমি বিক্রি করি। আচ্ছা, ওর মাথায় একটা দাগ দেখলাম এই জায়গাটা থেকে। ছোটবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি রাস্তার বাইরে কাজ করছিলাম, মানে পুকুরে বাসন মাজছিলাম, ও ছুটে বেরিয়ে আসতে গেছে, একজন অ্যাক্সিডেন্ট করেছে। ওই সময়টাও খুব কষ্টের ছিল, ও খুবই ছোট ছিল তো। ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রচুর রক্ত বেরিয়ে গিয়েছিল। মানে ওই মুহূর্তে আমার ঘরে কেউ ছিল না, আমি আর ছেলে। আমার মেয়ে ছোট, তখন ক্লাস 4-এ পড়ে। মেয়ে সকালে স্কুল ছিল, মর্নিং স্কুল চলে গেছে। আমি ছেলেকে নিয়ে কী করবো, কিছু খুঁজে পাইনি। মানে পুরো শরীর রক্ত, একদম এমন অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গেছে। এটা কত সালে হয়েছিল? 2007 সাল। 2007? তখন ও ছোট। এখন ও কিসে পড়ে? এখন ক্লাস 12 এক্সাম দেবে, ফাইনাল এক্সাম 2026। মানে ওর সাথে কথা কি আপনিই বলেন না বাড়ির সবাই? বাড়ির সবাই আমরা কথা বলি, কিন্তু বাড়ির বাইরে যাদের সঙ্গে ওর মতো কথা বলতে পারে না। স্কুলের বন্ধুরা এখন তো বড় হয়ে গেছে, ওদের হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ, সব ইশারা। আমরা কথা বলি, যেহেতু ওকে কানে মেশিন দিয়ে স্পিচ থেরাপি করে ওর কথা বার করেছি। ও অনেক কথা বলতে পারে, একেবারে সাইলেন্ট না, অনেক বুদ্ধিমানও। ডাক্তার কি বলছে যে আগামী দিনে ও কি কথা বলতে পারবে? হ্যাঁ, ডাক্তার বলেছেন এই স্পিচ থেরাপি ওর একমাত্র মূল জিনিস, আর কিচ্ছু না। পড়াশোনার সঙ্গে স্পিচ থেরাপি, মানে ওর সঙ্গে কথা বলতে হবে, তবেই ও কথা শিখবে, তবেই ও বলবে। সেই স্টেজটা পেরিয়ে এসছে, ও কথা শিখেছে, এখন বলতে পারে, অনেক কথাই বলতে পারে। আমাদের মতো এত থ্রো কথা বলতে পারে না, তবে ওর কথা ওর মতো করেই বলে, একেবারে সাইলেন্ট না। এত অভাবের, এত কঠিন লড়াইয়ের মধ্যে থেকেও আপনি দিদি নাম্বার 1-এ গিয়েছিলেন। এই জার্নিটা কেমন ছিল, মানে এটা মানে কিভাবে হলো এবং এর জার্নিটা কেমন ছিল? এই দিদি নাম্বার 1-এর অডিশন আমি 2010 সাল থেকে দিয়েছি। আমাদের বর্ধমানে যেখানে অডিশন হতো, আমার মনের মধ্যে তখন টিভিতে শুরু হয়, আমি দেখতাম শোটা, আমার মনে হতো আমিও যাই। আমার জীবনেরও কিছু গল্প আছে, আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে যদি মানুষের কাছে বলতে পারি। অনেক জায়গায় অডিশন দিয়েছি, দিতে আমি একটা সময় 2025-এ আমি ডাক পেলাম দিদি নাম্বার 1-এ। আমার যখন ফোনটা আসে দিদি নাম্বার 1 স্টুডিওতে, যে দিদি
আপনি কি দিদি নাম্বার 1-এ আসতে পারবেন? মানে ফোনটা মাত্র 3 দিন আগে এসছে। আমি 3 দিন মানে কোনো আমার তৈরি ছিলাম না যে আমি যাব, কিন্তু মনে আশা ছিলাম যে আমার একটা টাইম আমি এই স্টেজে যাব। এটা আমার খুব ভীষণ ইচ্ছা ছিল যে আমার এই প্ল্যাটফর্মটাকে আমার দেখার ইচ্ছা, এই স্টেজটাকে, যেটা আমি টিভিতে দেখেছি। সেখানে আমি নিজে দাঁড়িয়ে থাকবো, আমাকে অন্যজন টিভিতে দেখবে। আমি মানে ভীষণ আত্মহারা হয়ে গেছি খুশিতে। আমি এক কথায় বলেছি হ্যাঁ নিশ্চয়ই যাব। আচ্ছা, তারপরে ওখানে যাওয়ার পর কী কী প্রসেস ছিল? ওখানে গেলাম, মানে ওনারা আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে নিয়েছেন। আচ্ছা, যে আমার প্রফেশন কি, আমি কি করি, তার আগে ওনারা দেখে নিয়েছেন। আর আমি যে এই যে ঘুগনি বিক্রি করতে শুরু করেছি, এটা আমি শুরু করেছি, বেশি দিন যেতে হয়নি, মাস 4-এর মধ্যে আমি মানুষের মনের মধ্যে চলে গেছি, আচ্ছা, মানুষের মুখে মুখে চলে গেছি, মানুষের চোখে। মোবাইল এখন সোশ্যাল মিডিয়ার এমনই একটা যুগ যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ কী না করতে পারে, কোন জায়গা থেকে কোথায় উঠতে পারে। মানে আপনার এই পরিবর্তনের পিছনে সোশ্যাল মিডিয়া একটা বড়, হ্যাঁ, বড় ভূমিকা, বড় ভূমিকা। আমি এটা মনে করি সোশ্যাল মিডিয়াকে আমি ধন্যবাদ, আমাকে একটা জায়গা দেখিয়ে দিয়েছে, যেটা আমার মানুষের কাছে আমি অনেকটা জায়গা পেয়েছি, মানুষের মনের মধ্যে, মাথার মধ্যে অনেকটা জায়গা পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি। সব থেকে বড়, আমি মানুষের কাছ থেকে সম্মান পেয়েছি। আমি যে 5-5.5 ঘন্টা ওখানে আমি খাবারগুলো বিক্রি করি, এত মানুষের কাছ থেকে ভালোবাসা আর সম্মান পাই না। আমি রাত্রিরে বাড়ি এসে আমি একটু ক্ষণিকের জন্য আমি ওই 5-5.5 ঘন্টারটা আমি মনের মধ্যে ভেবে নিই, ও আমি কি পেলাম আজকের দিনটা। এটা আমার কাছে বিশাল বড় পাওয়া। এই ভিডিওগুলো করে কি? ভিডিওটা আমার ছেলে করে। আমি যে দোকানে খাবার বিক্রি করি, ভিডিওগুলো আমার ছেলে সব করে দেয়। আচ্ছা, ওই সব করে? হ্যাঁ, ভিডিও তোলা থেকে শুরু করে আপলোড সবও করে? ওটা ও দেখে, কারণ আমি সময় পাই না। আমি এই যে দোকানটা চালাই, আমাকে নিজে হাতে প্রতিদিন 365 দিন বাজারটা করতে হয়। কারণ আমি যে অভাবটা দেখেছি, আমি ঘরের কাউকে, আমার ছেলে কথা বলতে পারে না, ওকে দিয়ে বাজার করা যাবে না। ও আমার ঘরে যতটা পারে সাহায্য করে, আর দোকানে তো 5 ঘন্টা আমার সঙ্গেই থাকে রোজ? হ্যাঁ, রোজ, প্রতিদিন। আর মেয়ে? প্রতিদিন না, মেয়ে থাকে না। মেয়ে মাঝে মধ্যে থাকে? না না, মেয়ে একদম যায় না। মেয়ে ও দোকানে থাকে না। ও কি করে? ও ঘরে থাকে, ঘরে নিজের কাজ করে। হ্যাঁ, ঘরটা সামলায়। আচ্ছা, মানে আপনি আর ছেলে মানে ব্যবসাটা করেন, টাকাটা মানে বেসিক্যালি রোজগারটা আপনার দুজনে করেন? রোজগারটা আমরা দুজনে করি, কিন্তু আমার টাকাটা আমাকে দেখতে হয়, কারণ এই আমার ঘুগনি বিক্রির টাকা আমি আমার সংসার চালাই। আজকে আমি 2026 সাল, এখন আমি ঘর ভাড়াতেই আছি, ভাড়া ঘরে, বর্ধমান শহরে। আমি নিজের বাসস্থান করতে পারিনি, তা আমার ঘর ভাড়া, কারেন্টের বিল, পেটে খাওয়া এবং বিজনেসটাকে রোল করা। আজকে আমি 10 টাকা ইনকাম করলাম, তার মধ্যে থেকে আমায় 6 টাকা আমাকে খরচা করতে হবে সব কিছু নিয়ে, 4টে টাকা আমায় সেভিংস করতে হবে। নাহলে আমার ভবিষ্যৎ কী, আমার ছেলের ভবিষ্যৎ কী? এর জন্য এটা আমায় বুদ্ধি করে করতে হয়। এই শক্তিগুলো সব কিছু ঈশ্বর আমায় দিয়েছেন, যেটা আমার ছিল না 28 বছর আগে। এটা পরিণতির আমি কঠিন বাস্তব দেখেছি। বাস্তবে প্রত্যেকটা আত্মীয় স্বজন, চেনা পরিচিত মানুষের যে মুখটা আমি দেখেছি না, এবং মানুষের মুখোশের আড়ালের যে চেহারাগুলো, এগুলো আমার বিশাল বড় অভিজ্ঞতা, বিশাল বড় অভিজ্ঞতা। মানুষের থেকে আমি মুখোশ বেশি দেখেছি, ঘর বাইরে, চারপাশ, প্রতিবেশী, সব কিছু। একলা মায়ের লড়াইটা তো এরকমই হয়। আপনি যেহেতু খাবার বিক্রি করছেন স্ট্রিটে, ফুটে, তো সেই ক্ষেত্রে এখন তো ফুড ব্লগার প্রচুর, এরা কোনো রকম আপনার ভিডিও করা বা এদের মানে এখনকার যে সিচুয়েশন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফুড ব্লগাররা চাইলে একজন বিক্রেতাকে অনেকটা দূরে পৌঁছাতে পারে। এরকম উদাহরণ আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক আছে, তথাপি সারা ভারতবর্ষে আছে। আপনার ক্ষেত্রে কি এগুলো কিছু ঘটেনি? হ্যাঁ, ঘটেছে। আমি যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ওই সাইকেল করে যখন বিক্রি করতাম, এক দিদি হঠাৎ আমার ওই বিকালবেলাতেই খেতে এসছে, দিয়ে বলছে, দিদি আমি আপনার একটা ভিডিও করব। তখন আমি ঘুগনি, আলুর দম আর সঙ্গে দই বড়া অ্যাড করেছি। দিয়ে বললো, দিদি আমি খাবারও খাবো, আমি আপনার একটা ভিডিও করবো। আমি বলবো হ্যাঁ করুন, আমি বললাম। দিয়ে বললো, আপনি সুন্দর করে গুছিয়ে খাবারটা দিন, আমায় বলে দিল।
আপনি যেমন দেন রোজ বিক্রি করেন, আমি তাকে আমার ওই খাবার দিলাম, সে খাবার খেলো, ভিডিও করলো, সেই ভিডিওটা সে ইউটিউবে পোস্ট করেছিল। সেইটা থেকে আমি ভীষণ মানুষের মুখে মুখে প্রচার হয়ে গেছিলাম। তারপরেই দেখি আমার কাছে অনেক ব্লগার আসে, ব্লগাররাও ভিডিও করে নিয়ে যায়, পোস্ট করে তাদের চ্যানেলে। এইভাবেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি অনেক পরিচিতি পেয়েছি। আর আমি যত পরিচিতি পেয়েছি আমি খাবারের আইটেম বাড়িয়েছি, কারণ মানুষ এসে এসে চাইছে, দিদি এটা আছে, দিদি ওটা আছে, দিদি সেটা আছে। আমি মনে মনে করলাম যে আমি যদি আজকে 2টো আইটেম থেকে 4টে আইটেম করি, আমার ইনকামটা বাড়বে, আমার সংসারের সাহায্যটাও ভালো হবে। আমি আস্তে আস্তে এইভাবেই বাড়িয়েছি। আর আমি ফুড ব্লগারের জন্য আমি অনেকটাই পরিচিতি পেয়েছি। তারা এসে এসে ভিডিও করে নিয়ে গেছে, তাদের চ্যানেলে পোস্ট করেছেন, মানুষজন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছে, তবে আমার দোকানে খেতে এসছে। অনেক মানুষ খেতে এসছে, দিদি আপনার ভিডিও দেখলাম, দিদি আপনার ভিডিও দেখলাম। এগুলো আমার ভীষণ মন ভরে যেত, আমি আরও সাহস পেতাম কাজ করার জন্য, যে না আমি আজকে 4টে আইটেম করেছি, কালকে আমি কিন্তু আরেকটা আইটেম বাড়াবো, পরশুদিন আরেকটা আইটেম বাড়াবো। আর আমি জানি বাড়ালেই আমার ঠিক মানুষ খাবে। আর এটাই আমি মানে সাকসেসফুল পেয়েছি, যে আমি যে খাবারগুলো আমি ওখানে বিক্রি করি, কেউ মানে না পছন্দ অপছন্দর কিছু না, সব পছন্দের খাবার। আপনি এতগুলো আইটেম তৈরি করেন বা বিক্রি করেন, সকালবেলা বাজার করে আনার পর থেকে এই প্রসেসটা কীভাবে সামলান? বাজার আগে আমি সকালবেলায় উঠে আগের দিনে যেসব বাসন কোসন থাকে, অনেক বড় বড় পাত্র থাকে, সেই সব কাজগুলো সারতে হয়, ঘরের কাজগুলো সারতে হয়, কিছুটা সেরে রেখে বাজার চলে যায়। তারপর সমস্ত গুছিয়ে বাজার করে নিয়ে আসি, কারণ এত খুঁটিনাটি জিনিস থাকে ওটার মধ্যে, মানে বলার মতন। আমি ঝালমুড়ি বানাই, ঝালমুড়ির মধ্যে কী কী থাকে, মশলা থাকে, পেঁয়াজ, লঙ্কা, তেঁতুল, এই যে কত খুঁটিনাটি, ঠোঙা, চামচ, বাটি, এই যে এত খুঁটিনাটি আমি প্রতিদিন ফর্দ করে নিয়ে যাই, সব বাজার করে নিয়ে আসি। আলু, পেঁয়াজ। আমার একটা স্পেশাল জিনিস আছে, খাসির কিমা চর্বির ঘুগনি, 20 টাকা প্লেট আমি বিক্রি করি। ওটা মানুষের ভীষণ প্রিয়। আমি যতটা বানিয়ে নিয়ে যাই, আমার 5টা থেকে 10টার মধ্যে সব খাবার বিক্রি হয়ে যায়। এটা যে আমার কত বড় পাওয়া, প্রতিদিন আমার সব বিক্রি হয়ে যায়। শুধু বর্ষাকালটা একটু অসুবিধা হয়, বৃষ্টি, সবাই আসতে পারে না, হ্যাঁ, তখন একটু সমস্যা হয়। তাছাড়া আমার 12 মাসে এমনি মানে কোনো সমস্যা হয় না। খাবার আমি যা বানিয়ে নিয়ে যাবো আমার সব বিক্রি হয়ে যায়। এটা আমার ভীষণ বড় পাওয়া, যে মানুষ ভালোবাসে আমার হাতের স্বাদের খাবারগুলো। ঘুগনি, মাংসের ঘুগনি, দই বড়া, আলুর দম, ঝালমুড়ি, ডিম সেদ্ধ করি, যেহেতু পাশে জিম আছে, জিমের ছেলেরা ডিম সেদ্ধ খায়, দই বড়া, আলুর দম, পাপড়ি চাট, চুরমুর, ছোলা মিক্সচার, 12 ভাজা, সব টিফিন আইটেম। এগুলো মানুষের মুখরোচক জিনিস, মানুষের স্বাদের মতো বানিয়ে দিয়ে আমার সব রোজ বিক্রি হয়ে যায়। আপনি সামলান কী করে এতগুলো আইটেম? এত মানুষ যখন একসাথে ভিড় করে, তখন এগুলো পুরো একসাথে সামলান কী করে? এগুলো সামলে নি, মানুষ দাঁড়ায়, ভালোবাসার জন্য দাঁড়ায়। দিদি দাঁড়ান, আমি ঝালমুড়িটা দিচ্ছি আপনাকে, দিদি দাঁড়ান, আমি পাপড়ি চাটটা বানিয়ে দিচ্ছি। ছেলে ওদিকে বানানো জিনিসগুলো সাজানো থাকে, আমার ছোট্ট একটা ভ্যানের মধ্যে সুন্দর একটা স্বপ্নের দোকান বানিয়েছি। সেটা সামনের দিকে বানানো জিনিসগুলো থাকে, ঘুগনি, মাংসের ঘুগনি, দই বড়া, আলুর দম। আর আমি সামনের দিকে, আমি যে জায়গাটা দাঁড়িয়ে থাকি, ঝালমুড়ি, আলু কাবলি, পাপড়ি চাট, ওইগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। আমার দোকানটা একটা স্বপ্নের দোকান, এত সুন্দরভাবে গুছিয়ে রাখি। আমি যেমন ঘর সংসারটাও গুছিয়ে করেছি, তেমনি আমি দোকানটাও খুব গুছিয়ে রাখি। মানুষজন এসে দেখে মুগ্ধ হয়ে যায়। সব থেকে বলে মানুষ, দিদি আপনার কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এই ভ্যানের মধ্যে এত সুন্দর গুছিয়ে রেখেছেন। তার জন্য আমরা কোথা থেকে আসি জানেন দিদি? অমুক জায়গা থেকে আসছি, অমুক জায়গা থেকে আসছি। সে 4 চাকা গাড়ির তেলটা পুড়িয়ে আমার কাছে একটা 10 টাকার খাবার খেতে আসে, আমার 10 টাকা প্লেটের ঘুগনি। এটা কত বড় পাওয়া সেটা আমি জানি। জীবন মনে হয় এখন একটু ঠিকভাবে চলছে বা ঠিক পথে আছে? ঠিক আছি, তবে এর থেকে আমি আরও উন্নতি করতে চাই। আমার পরিশ্রমটা দিই, আর কিচ্ছু না। আমার পরিশ্রমটাকে দেব, আমি উন্নতি পাবো। আমায় দিদি নাম্বার 1-এর স্টেজে রচনা দিদি আমায় বলেছেন যে তুমি তোমার পরিশ্রম চালিয়ে যাও, তুমি সাকসেস পাবেই, এটা আমায় বলেছেন। আমরা দিদি নাম্বার 1-এ প্রশ্নটা করেছিলাম যে দিদি নাম্বার 1-এর জার্নিটা আপনার কেমন ছিল। আমরা ওখান থেকে একটু ব্রেক হলো, আপনাকে ফোনটা এলো, আপনার কাছে ফোন এসেছিল যে আপনি দিদি নাম্বারে আসতে পারবেন কি। তারপর থেকে পুরো প্রসেসটা কীভাবে আপনি পার করেছিলেন? তা 3 দিন আগে আমার কাছে ফোনটা এসছে, আমি সেদিন দোকান করেছি।
ছেলে আমি দোকানে খাবার বিক্রি করছি, হঠাৎ ফোনটা এলো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব। ভীষণ আনন্দ, তাড়াতাড়ি করে আমি মানে মনের মধ্যে ভীষণ আনন্দ, আর আমি চাইছি যে কাস্টমারকে তাড়াতাড়ি খাবারগুলো দিয়ে যেন আমার খাবারটা কতক্ষণে শেষ হয়ে যায়। শেষ হয়ে গেল, 10টা বেজে গেল, সব ভ্যানে সব গোছালাম। আর আমি যেখানে ব্যবসাটা করি কাটিং রাস্তা, আমি বরাবরই প্রথম থেকে সাইকেলে করে যখন বিক্রি করতাম, সাইকেলে করে নিয়ে যেয়ে বিক্রি করতাম, আবার ঝাঁট জল দিয়ে আবার সাইকেল নিয়ে সব গুছিয়ে নিয়ে চলে আসতাম। এখন ভ্যানে করে করি, সেখানে সব সুন্দর গুছিয়ে ভ্যানের মধ্যে খাবার বিক্রি করি, আবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে আবার বাড়ি চলে আসি। দিয়ে ছেলে আমি খুব তাড়াতাড়ি করছি, ছেলেকে বলছি জানিস এরকম, এই ছেলেকে সব জিনিসটা বোঝাতে হয়, আমি একটু দেখিয়ে, ও তো মুখের কথা সব বোঝে না। আমি মোবাইলে দেখালাম জানি এই শোতে যাব। ছেলের তো খুব আনন্দ, বলছে তাই টিভিতে দেখায় সেটা? আমি বলছি হ্যাঁ হ্যাঁ টিভিতে দেখায়, আমাকে টিভিতে দেখাবে জানিস। বললো হ্যাঁ তাড়াতাড়ি। কিন্তু ছেলে আমার এখনও তুই বলেই কথা বলে, ছেলে তুমি শিখেনি, কারণ ওকে তুই বলে ছোট থেকে কথা বলেছি, তো ও সেইটাই আমার তুই বলেই কথা বলে, তুমি বলে না। দিয়ে বলছো তাহলে তাড়াতাড়ি গুছিয়ে নিলাম তাড়াহুড়ো করে। বাড়ি এসে তো মা ছেলের কি আনন্দ, রে বাপরে 2 দিন পর যাবো দিদি নাম্বার 1-এ কলকাতা। ছেলেও খুব খুশি, আমিও খুব খুশি। যা গেলাম সেই দিনটা এলো। সকালবেলায় দিদি বলে দিয়েছেন যে আমি যা যা খাবার বিক্রি করি সব আমার একটা ভাগে করে বানিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, সব কিছু সেই দিনকে ভোরবেলা 3টের সময় উঠেছি, ঘুগনি, মাংসের ঘুগনি, দই বড়া অল্প করেছি, তারপর আলু কাবলি, দিদি বলেছিলেন স্পেশালি আলু কাবলিটা তোমার হাতের বানিয়ে নিয়ে আসবে, আর মাংসের ঘুগনিটা। সেই আলু কাবলির জন্য অনেক কিছু জোগাড় চাই, ছোলা ভিজে করতে হবে, পেঁয়াজ লঙ্কা কুচানো। আমি এত সুন্দর গুছিয়ে নিয়ে গেছি যে ওখানে যেয়ে যাতে না কাউকে কিছু করতে হয়। আমার ওটা আমার নিজের স্বপ্ন, আমি নিজে হাতে সব করব দিদির জন্য। দিদি কি খাবেন বলেছেন তাই নিয়ে যাও। সুন্দর করে গুছিয়ে নিয়ে গেছি, বর্ধমান থেকে কলকাতা গেছি, বাসে করেই গেছি। নিয়ে ছেলে আর আমি গেলাম, সুন্দর করে বড় বড় 2টো ব্যাগ হয়েছে, সব খাবার এত যত্ন করে নিয়ে যেতে হয়েছে আমার বাসের মধ্যে, সে আমিই জানি যে না একটা নড়াচড়া হয় না একটা নষ্ট হয়। নিয়ে গেছি সকালবেলা, ফার্স্ট সকালে গেছি। আর ওই টোটাল জিনিসটা যে স্টুডিওতে যে শ্যুটিংটা হয় সারাদিন লেগে যায়, অনেক টাইম লেগে যায়। মেকআপ করা, শাড়ি পরানো, তারপর যে টাইমটা আসে শ্যুটটা হবে, যেখানে স্টেজেতে শ্যুটটা হয় সেটাতেও অনেকটা টাইম যায়, মানে পুরো দিন, একটা দিন সকাল থেকে রাত্রি। আমি যেদিন আমার শ্যুটটা হয়েছে সেদিন বাড়ি ফিরেছি রাত 12:30 1টার সময়। স্টুডিও মানে দিদি নাম্বার 1 যে টোটাল টিমটা আমাকে সাহায্য করেছেন। আমি যেহেতু এতটা স্ট্রাগল করি, আমার হাতে সেরকম টাকা নেই, ওনারা আমায় গাড়ি ভাড়া করেই পাঠিয়ে দিয়েছেন বর্ধমানে। এই সাহায্যটা ওনা করেছেন, মানে ভালোবেসে করেছেন, সম্মান দিয়েই করেছেন, যাই হোক করেই করেছেন, গাড়ি ভাড়া দিয়ে। যেহেতু আমি দিদি নাম্বার 1 খেলে অনেক গিফট পেয়েছিলাম, প্রত্যেকটা রাউন্ডে আমি গিফট পেয়েছি, এটা আমার ভীষণ খুশি যে আমি পেয়েছি। আমি কোনো একটা জায়গায় আমার নিজের যোগ্যতা দিয়ে খেলেছি, নিজের বুদ্ধি দিয়ে আমি এইগুলো অর্জন করেছি, এবং অনেক ভালোবাসা পেয়েছি। আমার সঙ্গে যে দিদিরা ছিলেন তারাও খুব ভালো। আমাদের যে এপিসোডটা হয়েছে সব স্ট্রিট ফুড, আমরা 4 জন ছিলাম, 4 জনাই স্ট্রিট ফুড। তারাও কলকাতার বিভিন্ন জায়গায় স্ট্রিট ফুড বিজনেস করে, আর আমি বর্ধমানে, আমরা 4 জন ওইরকমই ছিলাম স্ট্রিট ফুড বিজনেস। তারাও খুব ভালো, তারাও আমায় অনেকটা সাহস দিল। তবে তাদের স্ট্রিট ফুডের বিজনেসটা অনেক দিনের, তো তারা অনেকটা একটা স্টেবল জায়গায় চলে এসছে। আমি তো এখনও সেই জায়গায় আসতে পারিনি। তাদের অনেকটা উন্নতি হয়েছে, কারণ তাদের সাপোর্টে স্বামী, মা, বাবা, শ্বশুরবাড়ির দিক থেকে শ্বশুর শাশুড়ি, কারণ তাদের বিজনেসটা স্বামী শুরু করেছে, স্ত্রীরা পাশে থেকেছেন, দিয়ে সেইভাবে তারা উন্নতিটা করেছেন। কিন্তু আমি তো প্রথম থেকেই পাশে কাউকে পাইনি, আমার নিজের লড়াই। আমার ছেলে পাশে থেকেছে, যখন আমি সাইকেল করে বিক্রি করতাম আমার ছেলে থাকতো, কিন্তু শেখেনি কীভাবে মানুষকে খাবার দিতে। ছেলে 6 মাস 1 বছর দেখে শিখেছে। এখন যা সুন্দর কাস্টমারদের খাবার দেয় না, সবাই অবাক হয়ে যায়, দিদি আপনার ছেলে স্পেশাল চাইল্ড, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর গুছিয়ে দিতে পারে। ছেলে বোঝে সবাইকে, এবং সব যারা আমার দোকানে খেতে আসে তারাও আমার ছেলেকে বোঝে, ভালোবাসে। আপনি বললেন যে অনেক মেনু নিয়ে গেছিলেন, অনেক আইটেম নিয়ে গেছিলেন, সেগুলো খেয়েছিল? দিদি খেয়েছিলেন, আলু কাবলি খেয়েছিলেন, দই বড়া খেয়েছিলেন, ঝালমুড়ি, সেটা এপিসোডে দেখিয়েছে, দিদি ঝালমুড়ি খাচ্ছেন। আমি ওইখানে বানিয়ে দিয়েছি ঠোঙায় করে, আমার যে 10 টাকা ঠোঙার, ছোট্ট ঠোঙার ঝালমুড়ি, পেঁয়াজ লঙ্কা, চানাচুর, আচার,
তেল দিয়ে ছোট্ট করে দিদি অল্প খান, দিদি একটুখানি বললেন আমায় অল্প করে দেবে। মানে অফ স্ক্রিনে যেটা দেখিয়েছে না, সেটা আমার কাছেও অনেক ভালো জিনিস, যে দিদি বলেছে আমাকে ছোট্ট করে বানিয়ে দেবে, তোমার আলু কাবলি বানিয়ে দাও, ঝালমুড়ি বানিয়ে দাও, দই বড়াটা খাবো। দিদি টেস্ট করেছেন নিজে হাতে। আফটার এপিসোড দিদি বা দিদি নাম্বার ওয়ানের টিমের সাথে কোনো কানেকশন বা কোনো কথা হয়েছে পরে? না, পরে আর কিছু না, খেলে এসছি, ব্যাস। গিফট জিতেছি, বাস। কিন্তু ওই সময়টা ওই জায়গায় টোটাল টিম, স্টুডিও ইউনিট খুব ভালো ব্যবহার পেয়েছি। মানে আমাকে বলেই দিয়েছিলেন যে দিদি ঘুগনিটা বেশি করে বানিয়ে আনবেন, আমরা সবাই খাবো। মানে কি বলবো, একটা ছোট ছোট চায়ের কাপ নিয়ে আর চামচ নিয়ে আমি সব গুছিয়ে নিয়ে গেছি, চামচ বাটি, মানে ছোট চায়ের কাপ নিয়ে এসে বলছে এতজন মানুষ আছে তো ঘুগনিটা আমায় একটু দিদি, আমায় একটু দিন দিদি, আমায় একটু দিন দিদি, আমায় একটু দিন। মানে ওটা অফ, ক্যামেরা অফে ছিল। মানে সবাইকে দিয়ে ভাগ করে দিয়ে আমি শেষ করে পাত্র নিয়ে বাড়ি এসেছি। মানে সবাই খেয়ে বলেছে খুব ভালো টেস্ট, মানে 10 টাকার ঘুগনির টেস্ট ভালো। দিদি নাম্বার প্রোগ্রামটা কি আগে থেকে স্ক্রিপ্টেড থাকে নাকি খেলার সময় যেটা হয় সেটাই অরিজিনাল? না, ওটাই অরিজিনাল। মানে কোনো স্ক্রিপ্ট থাকে না না আগে থেকে কিছু শেখানো থাকে না না, কিচ্ছু শেখানো ছিল না। আমি জানতামই না আমার কি খেলাগুলো থাকবে। গিয়ে দেখলাম যে এই খেলা, যাই হোক আমার খেলাগুলো ভালো লেগেছে, গানের রাউন্ডটা ভালো লেগেছে, ধাঁধার রাউন্ডটাও ভালো লেগেছে। আমি যতটা পেরেছি আমি খেলেছি, প্রত্যেক রাউন্ডে আমি গিফট পেয়েছি। আমি ওটা ভাবতে পারিনি যে আমি এই রাউন্ডগুলো জিততে পারবো, কারণ আমি তো কাজ করেছি বেশি। আমি টিভি তো দেখতাম না, আমি ওই শোটা খুব কম দেখেছি। কিন্তু মনে হয়েছে কোনো না কোনো সময় যাবো আমি ওখানে, যাবো, এটা আমার মনের মধ্যে এক জায়গায় ছিল যে ওই প্ল্যাটফর্মে আমি কখনো না কখনো হলেও আমি চেষ্টা জারি রাখবো যে যাব। যাক, আমি আমার কাজটার জন্য হোক, যে কোনো কারণেই হোক, আমি ওই প্ল্যাটফর্মে পৌঁছাতে পেরেছি, এটাই অনেক বড় ধন্যবাদ। জীবনের এই লড়াইয়ের মধ্যে হয়তো এগুলো আপনাকে ইন্ধন দেয় যে আরো এগিয়ে যেতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে কাস্টমারের ভালোবাসা হোক, কাস্টমারের ভালো ব্যবহার হোক, বা এই দিদি নাম্বার ওয়ান বা আমার মতো যারা পডকাস্ট করেন বা যারা নিউজ কভার করেছেন আপনাকে, সেগুলো আপনাকে একটা মোটিভেশন দেয় যে আপনি ঠিক পথে আছেন, এগিয়ে যান। হ্যাঁ, অনেক সাহস পেয়েছি। আপনি তো বলেন অনেক কাস্টমার আপনার সাথে ভালো ব্যবহার করেছে, আপনার প্রোডাক্টগুলো খেয়েছে বা আপনার আইটেমগুলো খেয়েছে, খুব প্রশংসা করেছে। এমন কোনো ঘটনা যেখানে এসে আপনাকে হয়তো আপনার খাবারের জন্য কোনো জায়গায় কথা শুনতে হয়েছে? বা না, আমি প্রথম থেকে আমি যে খাবারগুলো বিক্রি করি, আমার তো রেস্টুরেন্টে খাবার নয় যে যেগুলো আমার কোনো রকম বেঁচে যাবে কি সেরকম খাবার। আমার প্রতিদিন বিক্রি হয়ে যায়, এবং মানে খাবারগুলো কোনো খারাপ জিনিস কিন্তু আমি এত বছরে পাইনি। কেউ বলেনি যে টেস্ট খারাপ কি এটা বাজে লাগলো। মানে আমার 10-20 টাকার খাবার মানুষকে যে এতটা সন্তুষ্ট করতে পারি, এটাও অনেক বড় পাওয়া। খারাপ কারোর কাছে শুনিনি, কারো খারাপ ব্যবহার পাইনি। আমার খাবারগুলোকে ওই যে দোকানের 5-5.5 ঘন্টা কোনো মানুষের কাছ থেকে আমি খারাপ ব্যবহার পাইনি, ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি এবং সন্তুষ্ট পেয়েছি, যে মানুষ সেটা খেয়েও সন্তুষ্ট হয়। দিদি দই বড়াটা খুব সুন্দর আপনার, এই কথাটা আমাকে অনেকটা মনে সাহস দেয় যে আমি কালকে আরেকটু বেশি বানাবো। মানুষ তো ভালো পায়। এইভাবেই আমি কিন্তু খাবারের আমার এখন পরিমাণও অনেক বেড়েছে, আচ্ছা, অনেক পরিমাণ বেড়েছে। ওর জন্য আমার ইনকামটাও বাড়বে, ডেফিনেটলি পরিমাণ বাড়লেই আমার ইনকামটা বাড়বে। ঠিক। আপনার যে মানুষগুলো একসময় আপনার সাথে আপনার টাচে ছিল না, আপনার সাথে যোগাযোগ রাখেনি, আজকে যখন সময়টা একটু চেঞ্জ হচ্ছে, মানুষ যখন যেমন আপনাকে জানছে, তখন সেই মানুষগুলো আবার কাছে আসছে না মনে হচ্ছে এখনও দূরেই আছে? না, আমি এটা ফ্যামিলির মধ্যে থেকে দেখেছি, যারা মানে ফিনান্সিয়াল দিক থেকে অনেক স্ট্রং, তারা আমার কাছ থেকে অনেক সরে গেছে, প্রথম থেকেই সরে গেছে। যেহেতু হ্যাঁ, এখনও সরে আছে। আমি মনে করি তারা দূরে থাকাই শ্রেয়, কারণ আমি তাদের অসময়ে সাপোর্ট পাইনি, অসময়ে আমি তাদের সাপোর্ট পাইনি। জীবন মনে হচ্ছে যে এখন ঠিক পথে চলছে বা ঠিকভাবে চলছে? হ্যাঁ, এখনো কিছু স্ট্রাগল আছে? না, স্ট্রাগল আছে, কারণ আমাকে আমার ছেলের জন্য আমার একটা ছোট্ট ঘর বাড়ি বানাতে হবে। আমার নিজেরও স্বপ্ন, আমি এত বছর ভাড়া বাড়িতে আছি, আমি নিজের ঘরে থাকতে চাই, নিজের ঘরে বাস করতে চাই। আমি সারাদিন পরিশ্রম করে এসে আমি যে রাতে ঘুমাবো আমার নিজের বাড়িতে, আমি 7টার দিকে তাকিয়ে মনে মনে ভাববো আমি করতে পেরেছি, এটা আমার পরিশ্রমের ফল। আমি এটা চাই, এটাই আমার স্বপ্ন। ছেলেকে ভবিষ্যতে কোন দিকে নিয়ে যেতে চাইছেন? ছেলে তো এইচএস পাস করুক, তারপর দেখি ওর এডুকেশানটা কি হয়।
ছেলে আমার সাথে থাকে, ও বিজনেসটা খুব ভালোভাবে শিখে গেছে, আমার যে বিজনেসটা আছে এটাও খুব ভালোভাবে শিখে গেছে এবং ও খুব ভালো করতেও পারে। আমি চাই না ওকে আর অন্য দিকে কিছু নিয়ে যাব, ও এটাই করে যদি এগিয়ে চলতে পারে ও চলুক, পড়াশোনাটাও করুক। আর আমি এটা দিয়েই এখন আমার স্বপ্নটাকে তৈরি করতে চাই। বিজনেসটাকে যতটুকু বেড়েছে আরেকটু বাড়ুক, কিন্তু আমার এই যে এখন যেটা আমি ঠেলা গাড়ি ভ্যানে খাবারগুলো বিক্রি করি, এটা হয়তো একটা দোকান, সেই দোকানটা করতে গেলেও লাখ টাকা দরকার, সেই পুঁজিটা আমার নাই। আমার সেই পুঁজিটা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু তার আগে আমার মাথার ছাদ চাই। আমি ভাড়া বাড়িতে অনেকটা কষ্ট করে আছি, আজ 29টা বছর, অনেকগুলো দিন, অনেকগুলো বাড়ি, এই নয় যে একটা বাড়িতেই আছি। আপনি লম্বা জীবনে যেখানে দাঁড়িয়ে আপনি জীবনে অনেক ভালো সময় দেখেছেন, অনেক খারাপ সময় দেখেছেন, জীবনে এমন কোনো একটা কঠিন সময় যে সময়টা মনে হয়েছে যে আর পারছি না, এরকম কোনো সিচুয়েশন বা এরকম কোনো দিন গেছে আপনার? আর পারছি না, আমি বড় ক্লান্ত, এই দিনগুলো অনেক এসছে। কারণ আমার এই 28-29 বছর জীবনে না অনেক অভাবটা বেশি দেখেছি, প্রবলেমও প্রচুর দেখেছি। আবার এই যে ভাড়া বাড়ি, আমি এত বছর একটা বাড়িতে তো ভাড়া থাকিনি, অনেক বাড়িতেই ভাড়া থেকেছি। সবথেকে কঠিন সিচুয়েশন 2020 সালে যখন কোভিড হয়, সেই কোভিডের টাইমে সবার রোজগার বন্ধ হয়ে যায়, আমারও রোজগার বন্ধ, কিছুই কাজ নাই। সেই সময় বাড়িওয়ালাকে ভাড়া দিতে পারিনি, সেই মুহূর্তে বাড়িওয়ালা আমাকে ভাড়া তুলে দিয়েছে ওই কোভিডের সময়, যেখানে পাড়া প্রতিবেশীরা কারোর কোভিড হলে কীরকম করতো মানে বলার মতো নয়। মনে হচ্ছে যেন কি যেন সেই বহু আগেকার দিনে যেমন কলেরা, ডায়রিয়া হতো, সে প্লেগ হতো, এইসব যেমন ছোঁয়াছুঁয়ি এরকম হতো। সেই মুহূর্তে বাড়িওয়ালা আমাকে ভাড়া তুলে দিয়েছে, এবং ভাড়া তুলে দেওয়া মানে আশ্রয়হীন। আমি তো যেটা আগে থাকিনি, একেবারেই আশ্রয়হীন। মানে ওই সময়টা এত প্যাথেটিক লেগেছে যে ওই সময় আরেকটা আমাকে আশ্রয় খুঁজতে হবে, সেখানে আবার শিফট হতে হবে, ঘরের যেটুকু আমার জিনিস আছে সেই নিয়ে আবার সেই বাড়িওয়ালাকে অ্যাডভান্স দিতে হবে। মানে সে কী বলবো, কীরকম প্যাথেটিক লেগেছে, কষ্ট লেগেছে, কেঁদেছি। তবে ওই কোভিডের সময়টা হঠাৎ করে ঠিক মার্চ মাসে কোভিড সব লকডাউন শুরু হয়ে গেল, ফেব্রুয়ারি মাসে আমার মেয়ে তখন গ্র্যাজুয়েশন অনার্সটা করেছে, হঠাৎ করে ও এক জায়গায় ইন্টারভিউ দিল একটা হেলথে, প্রাইভেট নার্সিং হোমে, জবটা পেয়ে গেল। মানে 11 মাস পর? হ্যাঁ, মানে ওই কোভিডের সময় হ্যাঁ, দিয়ে জবটা পেয়ে গেল। যাক, মানে ওই সময়টা মানে খুব ভালো হলো যে একটা মেম্বারও তো একটু পয়সা পাবে, যেটা দিয়ে হয়তো কাজ চলবে। তবে হ্যাঁ, কোভিডের সময় আমার আত্মীয় স্বজনের থেকে বড় আমার এই বর্ধমান শহরে যেটুকু চেনা পরিচিত মানুষ আছে, যাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই, তাদেরকে আমাকে খোঁজ করতে হয়নি, তারা আমাকে একটু হলেও খোঁজ করে এসে কেউ 1 বস্তা চাল, কেউ 2 কেজি সর্ষের তেল, কেউ 5 কেজি ডাল, কেউ 6 কেজি 10 কেজি আলু, এগুলো আমায় দিয়ে গেছে, যেটা দিয়ে আমি 3টে মাস দুটো ডাল ভাত সিদ্ধ করে চালিয়ে নিতে পেরেছি। কিন্তু ঘর ভাড়া, ইলেকট্রিক বিলটা, যাক মেয়েটা সেই সময় কাজ পেয়েছে বলে ওর ওই স্যালারিটা পেয়েছে, ওটা দিয়ে ঘর ভাড়াটা দিয়ে মানুষ মানে বাড়িওয়ালাটাকে সন্তুষ্ট করতে পেরেছি। নাহলে আমি কী যে হতো ওই সময়টা, মানে বলার মতো না। মানুষ এতটা মানবিক হতে পারে? আমি ভাড়া বাড়ি থেকে প্রচুর চারপাশে নেগেটিভ মানুষ, হিংস্র মানুষের সঙ্গে আমাকে লড়াই করতে হয়েছে এবং আজও করতে হচ্ছে। নেগেটিভগুলো আছে বলে কিন্তু আপনি জীবনে এতটা পৌঁছাতে পেরেছেন। হ্যাঁ, আমি কিন্তু তাদের জন্য অনেকটা সাকসেসফুল পেয়েছি। আমি মনে করি যে আমি আগের থেকে বেটার, আগের থেকে আমি সাকসেসফুল। নেগেটিভ মানুষগুলো আমাকে এতটা কষ্ট দিয়েছে, মেন্টালি কষ্ট। ওটা কষ্ট না, ওটা আপনাকে পুশ করেছে বেসিক্যালি। যদি আমরা আপনার পজিটিভ থিং থেকে আমরা ভাবি ব্যাপারটা, ওই পুশগুলো যদি না করতে হয় তো আপনি আজকে যেটুকু ভালো আছেন, ভালো থাকতেন, ওটা তো এতটা ভালো থাকতেন না যেটুকুই আছেন। তো এটাও ধন্যবাদ। হ্যাঁ, কারণ আমাদের জীবনে এটাই ঘটে যে আমরা সব কিছু নেগেটিভ যদি ভাবনাটাকে পজিটিভভাবে ভাবতে পারি, আমরা অনেকটা এগোতে পারবো প্রত্যেকটা জীবনে। তাই আপনাকে যে মানুষগুলো বলেছে তোমার ছেলে দ্বারা কিছু হবে না, আপনার কিন্তু জেদ বেড়েছে আমি ছেলে কিছু করে দেখাবো। হ্যাঁ, আমি ছেলেকে অনেকটা এগিয়ে নিয়ে গেছি, ছেলের এডুকেশন, শিক্ষা, নানান জিনিস। ছেলে আজ আমার দোকানে যে কাজটা করে,
বহু মানুষ এতটা ভালোবাসে আমার ছেলেকে, যে কোনো ফেস্টিভ্যালে একটা জামা হলেও উপহার দিয়ে যায়, দিদি এটা আপনার ছেলের জন্য। এটা আমার কত বড় পাওয়া, খুশি। রক্তের সম্পর্ক না, যাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই, তারা আমার খেতে আসা কাস্টমার, যেটা মোদ্দা কথায় বলা চলে যে তারা আমার কাছে ভগবান। তারা আজ খেতে আসছে বলে আমি আমার পেটটা এবং সংসারটা চালাতে পারছি। ঈশ্বর তাদের পাঠাচ্ছেন নিশ্চয়ই, এটা আমার পজিটিভ দিক। কিন্তু আমি চারপাশে যেসব নেগেটিভ মানুষের কাছ থেকে যে কষ্ট অত্যাচার পেয়ে গেছি না, এগুলো আমার জীবনে অনেক মনে থাকবে, পুরো জীবনটাই মনে সেটাও থাকবে। কিন্তু ঈশ্বরই পাঠিয়েছে। হ্যাঁ, তারা আমায় অনেকটা এগিয়ে দিয়েছে, ঠেলে দিয়েছে পজিটিভ দিকে। আমি পজিটিভ আছি। একদমই তাই। যেমন ভালোটা আপনি অ্যাকসেপ্ট করছেন যে আমাকে ঈশ্বর পাঠিয়েছে, তেমনি কিন্তু খারাপটাও ঈশ্বরই পাঠিয়েছে, হ্যাঁ, যেখানে নিশ্চয়ই। আপনাকে মুভ করাতে পারে। হ্যাঁ নয়তো আপনি একই জায়গায় আটকে থাকতেন। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি বলেন, আমরা সবাই, মানে আমরা যদি কেউ না পুশ করে আপনার জীবন বলুন বা বাকিদের জীবন যদি আমরা ধরি, যারা খুব আপনার মতো জীবন বা আপনাদের মতো জীবন বা আমাদের মতো জীবন লিড করছে, তারা কিন্তু ওই নেগেটিভটা দিয়ে অনেকটা শেখে। হ্যাঁ, জেদ বাড়ে মনে, জেদ বাড়ায়। যেমন আমার ক্ষেত্রে তাই, যে আমাকে যদি কিছু বলে এটা তো দ্বারা হবে না, ভাবে না, তখন মনে হয় যে না হবে না, করে দেখি, করতেই হবে। তো এই জেদগুলো আমাদের আরও এগিয়ে নিয়ে যায় আমাদের মানুষজনকে। আপনার ছেলের আপনি ভবিষ্যতে কী ভাবছেন, ওকে কী বানাবেন, কোথায়? কারণ ও ভালো অ্যাথলেটিক স্টেট লেভেলে খেলেছে বললেন, তো সেই ক্ষেত্রে আপনি চাইছেন আফটার উচ্চ মাধ্যমিক ওকে কোন দিকে নিয়ে যেতে, এবং সেখানে কেমন খরচা হয় না হয়, কীভাবে কী মুভ করতে চাইছেন? ওর ভোকেশনাল জিনিসগুলো দিয়ে শেখাতে পারলে ও ওটা থেকে কিছু একটা নিজস্ব নিজের পায়ে দাঁড়াতে পারবে। কিন্তু আবার কি ভাবি, আমি হয়তো নিজের এতটুকু হলেও নিজের স্বার্থের দিক থেকে ভেবে ভাবছি যে ছেলেকে আমার কাছে রাখবো, যে এইভাবেই ছেলেকে একটা বিজনেসম্যান তৈরি করতে চাই। আমি যেমন বিজনেস ওম্যান, আমি ছেলেকে একটা বিজনেসম্যান তৈরি করতে চাই। কোনটা কঠিন মনে হচ্ছে, ছেলেকে এডুকেশন দিয়ে ছেলেকে তৈরি করাটা, ওটা আমাকে অনিশ্চয়তাভাবে ভাবতে হবে যে ছেলে আদৌ ওই দিকটা দিয়ে তৈরি হতে। এখনকার যা সিস্টেম, চাকরি পাওয়া বলছি, হ্যাঁ এদের আছে কোয়ালিফিকেশান অনুযায়ী, মাধ্যমিক এইচএসে ভালো রেজাল্ট থাকলে সরকার এদের একটা ট্রেনিং দিয়ে চাকরি দেয়। কিন্তু এখন যা সিস্টেমস, মানে সরকারের দিক থেকে যা দেখছি, ওটা যেন অনিশ্চয়তা ভাবছি যে ছেলে ওইভাবে এগিয়ে যাবে, নিজের পায়ে দাঁড়াবে। তার থেকে আমি যদি ছেলেকে একটা ভালো বিজনেসম্যান তৈরি করে দিই, ছেলে, আমার মনে হয় যে চাকরির থেকে বিজনেসে ইনকাম আছে। আমি এটা বুঝেছি আমার অভিজ্ঞতা। যেহেতু ও স্পেশাল ছেলে, সেই ক্ষেত্রে বলা যে ওকে যদি একটা চাকরি করে একটা সিকিউরিটি থাকবে, যে মাস গেলে একটা টাকা আসবে, যদি সংসার চালাবে, মুভ করতে পারবে। আর বিজনেসটাও ডেফিনেটলি করতে পারবে, সেটা অসুবিধা নেই। বাট আপনি ভেবে দেখুন কীভাবে এগোবেন, কারণ আপনি ওর মা, আপনি ওর ভালো বুঝবেন যে কোন দিকে মুভ করতে পারে। এটা হলো জীবনের একটা খারাপ অধ্যায়ের পার্ট। এত বড় জীবনে তো একটা ভালো মুহূর্ত আছে কিছু, যেগুলো আপনাকে অনেক বেশি মোটিভেট আছে। যে একটা ভালো মুহূর্ত যদি শেয়ার করেন, যেটা আপনার মনে হচ্ছে আমার জীবনে এত কিছুর মধ্যে এটা বেশ ভালো। ছেলে যদি নিজের পায়ে চাকরি পেয়ে ও নিজের কোয়ালিফিকেশান যোগ্যতা অনুযায়ী যদি চাকরি পায়, সেটা তো আমার জন্য খুবই ভালো। আর আমার পাশে আছে, ও আমার বিজনেসটা শিখেছে, সেটা দিয়েও যদি ও এগোতে চায়, ওর কিন্তু বিজনেসটার প্রতি ভালো আগ্রহ আছে। আচ্ছা, ও আমার এই কাজটার যেহেতু আমার সঙ্গে প্রথম দিন থেকে আছে, তো এটা শিখে ওর প্রচুর আগ্রহ। আমি ধরুন আমার একদিন হয়তো দোকানটা অফ দিয়েছি, ওর মনে একটা মনে হয় আজকে অফ দিলি, আজকে যে টাকাটা আসতো সেটা এলো না, দোকানটা করলে ভালো হতো। এখন থেকে সেটা বসে, ওইটা কিন্তু ও বুঝে গেছে। ও প্রচণ্ড ম্যাচিওর, মানে টাকার দিক থেকে ও জীবনে কষ্টটাকে মনে হয় বুঝেছে। কারণ আমি যখন সাইকেলে করে ঘুগনি বিক্রি করতাম, তো কাস্টমার আসতো না, আমি আকাশের দিকে তাকিয়ে টপ টপ করে চোখের জল ফেলতাম। ছেলে আমার পাশে একটু সাইডে দাঁড়িয়ে থাকতো। ও তখন বয়সটা তো খুবই কম, তখন ও লজ্জা পেত আমার সাইকেলে করে ঘুগনি বিক্রি করাটা। আমার মনে হয়েছে ছেলে পাশে দাঁড়িয়ে ইশারা করে বলতো, কাঁদছিস কেন? আবার এসে ও আমার চোখে জলটা মুছিয়ে দিত। আমি ঘাড় নেড়ে বলতাম কিছু হয়নি, কিন্তু আমার মনের ভিতরে হতো, ইস আমি আজকে আমার ঘুগনিটা সবটা বিক্রি হলে আমার হয়তো এই পয়সাটা আসতো, আমি এটা ঘরে নিয়ে গেলে আমার সংসারের সাহায্য, আমি দুটো খেতে পাবো ভালো। সেই হিসাবেই কাঁদতাম। তখন আমি খুব কাঁদতাম আকাশের দিকে তাকিয়ে, ঈশ্বরকে বলতাম যে ঈশ্বর, এত কিছু আমার ভাগ্যে লেখা ছিল। ছেলে আমার মানে প্রথম দিন থেকে পাশে থেকেছে বলে ও না ওই ব্যবসাটা খুব ভালো বোঝে, ও বিজনেসে খুব আগ্রহ আমার ওই কাজটাতে। তাতে ও যে কোনো বিজনেস, হয়তো খাবারের বিজনেসটা হয়তো ওর খুব ভালো বুঝে গেছে, আমি যেটুকু বুঝি।
কারণ এটা ডেলি ইনকাম হয়, প্রতিদিন হাতেও পয়সাটা পায়, ওকেও আমি কিছু হাত খরচা দিই, 10 টাকা 20 টাকা হলেও দিই। না, রেখে দে বাবা, এটা তোর জন্য। ও একটা ভাঁড় করেছে, ওই ভাঁড়ের মধ্যে টাকাটা রেখে দেয়, ওর তো কোনো হাত খরচা নেই, ও এটা ভাঁড়ের মধ্যে রেখে দেয়, জমায়, মাসের শেষে যেটুকু হয়, কি হয়তো একটা ভাঁড়ে 1 বছর রাখলো, সেটা যেটুকু হলো ওটা নিজের, ওটা ব্যক্তিগত ওর, আমি কিচ্ছু হাত দিই না ওই টাকাটায়, ওটাও নিজস্ব ব্যক্তিগতটা। এটুকু আমি করতে পেরেছি, ছেলেকে উপহার দিতে পেরেছি। নিজের লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য নিজেকে কিভাবে মোটিভেট করেন? সারাদিনের শেষে আমি যখন রাত্রিরে বাড়ি আসি, আমি নিজেকে বলি আমি পজিটিভ, আমি ঠিক আছি, সৎ পথে আছি। আমি মনে করি আমি যে কাজটা করি আমি ঠিক আছি, এই পথটা আমার ঈশ্বর বেছে দিয়েছেন, এই পথটা নিয়ে আমি ঠিক আছি, ভালো আছি, আমি এটা দিয়ে এগিয়ে যাব, এটা দিয়ে বেটার কিছু করব। এই কাজটা আমার কাছে ভালোভাবে রপ্ত হয়ে গেছে এই কাজটাই। আর আমি অন্যদিকে আমি যে বিউটিশিয়ান কাজটা করেছি সেটাও আমি আর এখন মনে করি না যে ওইটাতে আবার যাব, ওটা আমি মনে করি না। আমি এইটাকেই মনে করি এটাই আমার জীবনের অ্যাচিভ, আমি এটা দিয়ে সাকসেসফুল করব, এটা আমার জেদ। আর একটু ভালো দিন দেখতে চাই আমি। এতগুলো কঠিন দিনের মধ্যে যদি আমি বলি একটা দিন, যে দিনটা আপনার জীবনের বেশ হ্যাপিনেস দিন, কোনটি বলবেন? খুশির দিন বলতে আমি দিদি নাম্বার 1 প্ল্যাটফর্মটা, এটা আমার ভীষণ বড় পাওয়া, জীবনে একটা প্রথম স্বপ্ন, সেটা পূরণ করেছি যে আমি ওই প্ল্যাটফর্মে গেছি। এরপর আমার দ্বিতীয় স্বপ্ন আমার নিজের একটু বাড়ি, এটা আমি এখানে বললাম যে আমার নিজের বাড়ি চাই, কারণ আমি আশ্রয়হীন। অনেক বছর অন্যের বাড়িতে ভাড়া থাকা যে কি কষ্ট আমি সেটা ভোগ করেছি, অনেক কিছু অত্যাচার পেতে হয়, অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয়, ভালো থেকেও ভালো নামটা পাওয়া যায় না। কিন্তু পরের বাড়ি তো ভালো থেকেও ভালো নাম পাওয়া যায় না। আমি নিজের বাড়ি চাই, নিজের একটু ছোট্ট কুঁড়ে ঘর চাই, ওটা আমার এইভাবে পরিশ্রম করেই করতে হবে, করব, এটা আমার জেদ। ঈশ্বর আমায় ভালো রাখুন, এটাই আমি চাই, আমি করতে পারবো। যারা এই লড়াইটা করছে আপনার মতো, প্রত্যেকের জীবনে একটা আলাদা লড়াই আছে। আপনার জীবনে একরকম লড়াই, আমার জীবনে একরকম লড়াই, বাকি আশেপাশে যারা আছে সবার জীবনে আলাদা লড়াই আছে। যারা অল্পতে হেরে যায়, বা হেরে যায় মিন্স মনে হচ্ছে সেই কষ্টে আছে, বাকি কেউ নেই, কারণ এটা স্বাভাবিক ব্যাপার বিষয়। তো সবাই ভাবে আমার লড়াইটা জীবনে কঠিন, সবথেকে কঠিন। আমি আমার জায়গায় ভাবি, হয়তো আপনি আপনার জায়গায় ভাবেন, বাকিরা তো বাকি জায়গায় ভাবে। আপনি তাদের কি বলবেন? সবার লড়াই কিন্তু আলাদা আলাদা। একদম। আমার ফিনান্সিয়াল দিকটা একদম লো, আমি আলাদা লড়াই লড়ছি। এরম স্পেশাল চাইল্ড নিয়ে যারা ফিনান্সিয়াল স্টেবল আছে তাদের লড়াইটা আলাদা, কারণ তারা চারদিকে টাকা পয়সাটা সমানভাবে পাচ্ছে, এগিয়ে যেতে পারছে। কিন্তু আমি টাকা পয়সা ছাড়াও আমি এই ডেফ অ্যান্ড ডাম ছেলেকে নিয়ে অনেকটা এগিয়ে গেছি, সেটা আমি অর্জন করেছি। হয়তো আমি এইভাবেই পথ খুঁজেছি। যারা যেভাবে লড়াই করছে মনে জেদ রাখতে হবে যে না, আমি হারবো না, আমি জিতে দেখাবো আমার চারপাশকে, জিততেই হবে, এটা মনে একটা জোর আনতে হবে যে আমাকে জিততেই হবে। যারা আমার সবাই ভেবেছে নেগেটিভ লোকেরা যে না আমি এটা পারবো না, আমি এটা অযোগ্য, এটাকে যোগ্য, আমি যে এটার যোগ্য এটা করে দেখাতে হবে, যে এটা আমি এটার যোগ্য, আমি করে দেখাতে পারি। মানে জেদটা সবসময় থাকতে হবে, জেদ থাকতে হবে। আমি অনেক কষ্ট পেয়েছি, আড়ালে কেঁদেছি, ঈশ্বরের কাছে কেঁদেছি, কিন্তু মনে জেদ রেখেছি, ছাড়বো না, আমি এগিয়ে যাব এবং উপরে উঠে দেখাবো, উঠবো। জানি প্রত্যেকটা সিঁড়ি আমার কাছে অনেক কঠিন, আমাকে পিছন থেকে অনেকেই টেনে খিচে নামাতে চায়, অনেকে আমায় অপমান করে, বেইজ্জত করে, কিন্তু আমি তাও সিঁড়িটা লক্ষ্য রেখেছি যে আমাকে ওইখানে উঠতে হবে, ওই যে উপরের সিঁড়িটা, ওটাকে আমায় হাসিল করতেই হবে, করবো। এই জেদটা আমি মনের মধ্যে রেখেছি। আমি জীবনে অনেক নেগেটিভ, অনেক খারাপ পেয়েছি, আমার চারপাশ
ব্যক্তিগত, আত্মীয় স্বজন, অনেক নেগেটিভ পেয়েছি, অনেক খারাপ পেয়েছি, সেগুলোকে আমি কাটিয়ে এসেছি। মানে প্রত্যেকের জীবনে যারা যারা দেখছে যে তাদের আশেপাশটা নেগেটিভ বা তাকে নেগেটিভ করার চেষ্টা করছে, আপনি তাদের একটাই সাজেশন দিচ্ছে জেদটা রাখো, যে আমাকে ওই উপরে সিঁড়িটায় উঠতে হবে, আমাকে যে যত চারপাশে টেনে নামাক না, আমি আমার যতটা শক্তি আছে শক্তিটা দিয়ে আমি ওপরে সিঁড়িটার দিকে তাকিয়ে থাকবো, উঠতে হবে, উঠবো, আমি পারি, আমি পারবো। একজন মায়ের যা শক্তি আছে সেটা আমাদের সাধারণ মানুষ কারো থাকে না। আপনাদের পাওয়ারটা একটু আলাদা করে দেয় ভগবান এই লড়াইটা লড়ার জন্য। প্রত্যেক মায়ের, সে যে অবস্থায় থাকুক, তার সন্তান ভালো থাকুক খারাপ থাকুক সব জায়গায়, কিন্তু যখন মা আসবে আর সন্তানের ভবিষ্যতের কথা বা সন্তানের কথা আসবে তখন সব থেকে এগিয়ে। থ্যাংক ইউ দিদি, এতটা সময় দিলেন, নমস্কার। এত একটা কাহিনী আপনার জীবনে কঠিন সময়টা শেয়ার করলেন। আমার মনে হয় যারা আজকে পডকাস্টটি দেখবে হয়তো আপনার মাধ্যমে তাদের লড়াইয়ের একটা ইন্ধন পাবে। ভালো থাকবে। নমস্কার।